প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ মুন্না তোমাদের সাথে আছি। এর আগে আমি চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমি পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এটি নিয়ে আলোচনা করব। বুঝতেই পারছো, নদ নদী নিয়ে আলোচনা, নদীগুলোর দৈর্ঘ্য, উৎপত্তি স্থল এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, পানি নিয়ে, প্রাকৃতিক সম্পদ, বনভূমি নিয়ে। তো চলে আসো আমরা বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো নিয়ে আলোচনা করি। আমাদের বইয়ে বাংলাদেশের বেশ কয়েকটা নদীর নাম লেখা আছে। প্রথমটি হচ্ছে পদ্মা। পদ্মা নদীটার উৎপত্তি স্থল কোথায়? আমরা জেনে রাখি বাংলাদেশের বেশিরভাগ নদী উৎপত্তি হয়েছে ভারত থেকে, কিছু নদী মিয়ানমার থেকে। তো পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রাজশাহী জেলা দিয়ে। ভারতীয় অংশে এই নদীটার নাম হচ্ছে গঙ্গা, আর আমাদের দেশে এই নদীটার নাম তো পদ্মা। এটা আমরা জানি যে এই নদীটা রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখান থেকে দুইটা এমসিকিউ আসে। একটা তো বললাম যে গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, আর এইটা একটু মনে রাখবে, পদ্মা নদীটা যমুনার সাথে মিলিত হয়েছে। আবার পদ্মা নদীটা মেঘনার সাথে মিলিত হয়েছে। পদ্মা নদীটা যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দে। আর পদ্মা নদীটা মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। এমসিকিউ কিন্তু খুব আসে যে পদ্মাটা যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে আর পদ্মাটা মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে। এই যে পদ্মা নদীটা বাংলাদেশের রাজশাহী জেলাতে দিয়ে প্রবেশ করেছে আর শেষমেশ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই যে পদ্মা নদী, পদ্মা নদীটার কয়েকটা শাখা নদীর নাম আমাদের মনে রাখতে হবে: আরিয়ালখা, ইসামতি, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, কপোতাক্ষ। এ কয়েকটি একটু কষ্ট করে হলেও মনে রাখবে। তারপরে আমরা পড়ব হচ্ছে যমুনা, ব্রহ্মপুত্র এবং যমুনা সম্পর্কে। এই যে ব্রহ্মপুত্র নদীটা, এই নদীটার উৎপত্তি স্থল কোথায়? এরপরে আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র ও যমুনা সম্পর্কে। ব্রহ্মপুত্র নদীটার উৎপত্তি স্থল তিব্বতের মানস সরোবর থেকে। এই নদীটা তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে। এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যমুনা নদীর উৎপত্তি হয়েছে কিভাবে? একটু খেয়াল করবে, 1787 সালের পূর্বে এই যে ব্রহ্মপুত্র নদীটা, এইটার প্রধান স্রোতধারা প্রবাহিত হতো ময়মনসিংহ জেলা দিয়ে। এই 1787 সালে একটি প্রবল ভূমিকম্পের ফলে এই নদীর গতিপথটা পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে যে নতুন নাম ধারণ করে সেটি হচ্ছে যমুনা নদী। আমি আরেকটু বিশ্লেষণ করি। এই যে যখন ভূমিকম্প হয় তখন ব্রহ্মপুত্রের এই জায়গাটার পানির ধারণ ক্ষমতার বাহিরে চলে যায়, যে একটি নতুন স্রোতধারার সৃষ্টি হয়, আর এটিকে বলা হচ্ছে যমুনা নদী। যমুনার শাখা নদীর নাম হচ্ছে ধলেশ্বরী। যমুনার শাখা নদীর নাম কি? ধলেশ্বরী। এইটুকু মনে রাখতে হবে। তারপরে মেঘনা নদীটা, মেঘনা নদী সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন করব। তার মধ্যে মেঘনা নদীর মোহনাটা অনেক প্রশস্ত। এই যে মেঘনা নদীটার আবার কয়েকটা শাখা আছে, একটা হচ্ছে তিতাস, একটা হচ্ছে মনু, একটা বাউলাই, আর একটা হচ্ছে গোমতী নদী। এগুলো হচ্ছে মেঘনার শাখা। তারপরে কর্ণফুলী নদী। আমরা জানি কর্ণফুলী নদীটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান একটি নদী। এটি চট্টগ্রাম জেলায়। হ্যাঁ, এই যে আমাদের কর্ণফুলী নদীটা, এই কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়? এটি লুসাই পাহাড় হতে উৎপত্তি হয়ে মাত্র 320 কিলোমিটার অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর আবার কয়েকটা উপনদী আছে। কি কি সেগুলো? রাংখিয়াং, কাসালাং, হালদা। রাংখিয়াং, কাসালাং, হালদা, আরেকটি হচ্ছে কাপ্তাই। এগুলো কর্ণফুলীর উপনদী। তারপরে তিস্তা। তিস্তা নদীর উৎপত্তি কোথায়? তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চলে। এখানে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার ডিমলা উপজেলা দিয়ে। এই যে তিস্তা নদী, এখান থেকে আমাদের একটা
গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মাণ করা হয়? 1997, 1998 এই সালে এই তিস্তা ব্যারেজ প্রকল্পটা তৈরি করা হয়, যেটি বন্যা নিষ্কাশনে ব্যাপক সহায়তা করে। এবার আমরা পশুর নদী সম্পর্কে কিছুটা ইনফরমেশন নিব। পশুর নদীটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি নদী। সুন্দরবনের মধ্যে দিয়ে এই নদীটা অতিবাহিত হয়েছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, এই নদী দিয়ে সারা বছর জাহাজ চলাচল করে কেন? কেন? এই নদীর গভীরতাটা অনেক বেশি, যে কারণে সারা বছর এদিক দিয়ে জাহাজ চলাচল করে। এবার আমরা আর কয়েকটা নদী সম্পর্কে পড়বো, সাঙ্গু, নাফ এবং মাতামুহুরী। এই নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমার থেকে। সাঙ্গু নদী, সাঙ্গু নদীর উৎপত্তি কোথায়? সাঙ্গু নদীর উৎপত্তি হচ্ছে আরাকান পাহাড় থেকে, আরাকান পর্বত থেকে। এই নদীটা বাংলাদেশের বান্দরবানের থানচি উপজেলায় আছে। তারপরে নাফ নদী, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, নাফ নদীটা মিয়ানমার এবং বাংলাদেশকে বিভক্তকারী একটা নদী, আর এই নদীর দৈর্ঘ্য মাত্র 56 কিলোমিটার। মাতামুহুরী নদীর উৎপত্তি কোথায়? লামার মাইভার পর্বত থেকে। এই হচ্ছে আমাদের নদ নদী সম্পর্কে উৎপত্তি, এগুলো আমাদের পড়তে হবে। এবার আমরা পড়ব নদ নদীর সাথে জনবসতির সম্পর্ক কি। আমরা জানি যে নদ নদীর সাথে জনবসতির একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। আমরা যদি প্রাচীন সভ্যতাগুলোর কথা চিন্তা করি তাহলে দেখব প্রত্যেকটি সভ্যতায় কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল। যেমন মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে। মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? নীল নদের তীরে। সিন্ধু সভ্যতা, এমন যে সভ্যতার কথাই বলি না কেন, প্রায় অলমোস্ট সব সভ্যতাগুলো নদী কেন্দ্রিক। কেন? কারণ প্রাচীনকাল থেকে মানুষ তাদের কৃষি কাজ করার জন্য যে প্রয়োজনীয় পানির দরকার হতো সেটা নদী থেকে পেত, যাতায়াতের সুবিধা হতো, ব্যবসা বাণিজ্যের সুবিধা হতো, মাছ পেত। নদীর আশেপাশের মাটিগুলো পলি থাকার কারণে উর্বর হয়, কৃষিকাজের জন্য সহায়ক। এই কারণগুলোর জন্য প্রাচীনকাল থেকে মানুষ নদী কেন্দ্রিক বসবাস। আমাদের দেশের কথা যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রায় কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে, চট্টগ্রামে একটু আগেই বলা হলো কোন নদী? কর্ণফুলী নদী। তারপরে শীতলক্ষ্যা নদীটা কোথায়? নারায়ণগঞ্জে। সুরমা নদীটা কোথায়? সিলেটে। যে কয়েকটা আমি এখন বললাম বইয়ে কয়েকটা আছে, এছাড়াও তো আমাদের দেশে আরো অনেক নদী আছে যেগুলো কোনো না কোনো শহরের তীরে, তাই না? তো এই যে নদীর তীরে মানুষ বসবাস করতো, আস্তে আস্তে কিন্তু আজকের শহরগুলো গড়ে উঠেছে। তারপরে নদী থেকে আমরা কৃষি কাজ করতে পারি। হ্যাঁ, নদী থেকে এখন অনেক পরিকল্পনা হচ্ছে, যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে। নদীগুলোতে বাঁধ দিয়ে কৃষিকাজের জন্য পানির ব্যবস্থা করা হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের জনবসতির সাথে নদ নদীর সম্পর্ক। এই টপিকের লাস্টে একটা লাইন লেখা আছে, তোমরা খেয়াল করবে, পরিবেশবাদীরা নদী বাঁচাও জনসচেতনতামূলক কার্যক্রম বা কর্মসূচি বাস্তবায়ন করছে। কারা নদী বাঁচাও কর্মসূচি পালন করছে? এই যে পরিবেশবাদীরা। এই লাইনটা মনে রাখবে। এবার আমরা একটা প্রশ্ন করব, বাংলাদেশে পানি অভাবের কারণ। দিন দিন বাংলাদেশের পানির অভাব দেখা দিচ্ছে, আমরা জানি। এই পানির অভাবের পিছনে কারণ কি? আমরা একটু আগেই জানলাম বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তি হচ্ছে পাহাড় থেকে। ভারতের বিভিন্ন পাহাড় থেকে নদীগুলো বাংলাদেশে এসেছে। এই নদীগুলোর সাথে প্রচুর পরিমাণে পলি আসে। এই পলিগুলো এসে এসে নদীর তলদেশ যখন ভরাট করে ফেলে তখন পানির ধারণ ক্ষমতাটা কমে যায়। হ্যাঁ, এই কারণে ডে বাই ডে বাংলাদেশে পানির অভাব দেখা দিচ্ছে। এছাড়া আমরা বলতে পারি, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তি ভারতে, ভারত কি করে? ভারত অলমোস্ট প্রত্যেকটা নদীতেই বাঁধ দিয়ে দিল। হ্যাঁ, আমাদের বইয়ে একটা বাঁধের কথা বলা আছে, যেটা পদ্মা নদীতে ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধ বিশেষ করে এখানে বাঁধ দেওয়ার কারণে তারা কি করছে? বন্যার মৌসুমে বাঁধটা খুলে দিচ্ছে, বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর শুষ্ক মৌসুমে এই বাঁধ বন্ধ করে দেওয়ার জন্য আমরা কিন্তু পানি থেকে বঞ্চিত হচ্ছি, যে কারণে আমাদের উত্তর পশ্চিম অঞ্চলের বেশিরভাগ নদী প্রায় মৃত। এটা হচ্ছে আমাদের পানি সংকটের আরেকটি কারণ।
আরেকটা কারণ হচ্ছে আমরা কি করছি, আমাদের নদীগুলোতে যেখানে সেখানে বাঁধ, ব্রিজ, কালভার্ট বিভিন্ন কিছু সৃষ্টি করেছি। এতে পানির যে স্বাভাবিক প্রবাহটা এটা বাধাগ্রস্ত হচ্ছে, এতেও বাংলাদেশে পানির অভাব দেখা দিচ্ছে। তারপরে আমরা কি করি, শুষ্ক মৌসুমে যখন পানির অভাবের সৃষ্টি হয় সে সময়টাতে বৃষ্টি যদি না হয়, এই নদ নদী থেকে আমরা পানি উত্তোলন করে জমিতে ব্যবহার করি, যে কারণেও বাংলাদেশে পানির সংকটের সৃষ্টি হয়। এগুলো হচ্ছে বাংলাদেশে পানির অভাবের কারণ। তারপরে আর কয়েকটা আমি এমসিকিউ বলি, তোমরা একটু মার্ক করে নিবা এই জায়গাগুলো। যাতায়াতের ক্ষেত্রে নদীর কি ভূমিকা? আমরা জানি যে বাংলাদেশে ৯,৮৩৩ কিলোমিটার হচ্ছে নদী পথের দৈর্ঘ্য। এর মধ্যে আমরা সারা বছর মাত্র ৩,৮৬৫ কিলোমিটার পথ ব্যবহার করতে পারি, বাকিগুলো শুকিয়ে যায়, অর্থাৎ আমরা যাতায়াত করতে পারি না। এই নদীগুলোতে নদীপথে যাতায়াত করার সুবিধা কি, এখানে কস্ট অনেক কম। আর নদীপথে যাতায়াতের জন্য বিআইডব্লিউটিএ গঠন করা হয়েছে। নদীর আরেকটা গুরুত্ব আমরা বলতে পারি, যেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। জলবিদ্যুৎ আমরা কাকে বলি? নদী বা জলপ্রপাতের স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন নামক যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটিকে আমরা জলবিদ্যুৎ বলে থাকি। এটি একটি নবায়নযোগ্য সম্পদ। বাংলাদেশের চট্টগ্রামের যে কর্ণফুলী নদীটা, সেটার কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। নদীপথের কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভূমিকা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে বাণিজ্যগুলো হয় সেটার প্রায় ৭৫% মালামালই এই নদীপথে নেওয়া হয়। এবং ১৯৭২ সালে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়েছে। এই হচ্ছে আমাদের এখানকার আলোচনা। আমরা এই অধ্যায়ের শেষের প্রাকৃতিক সম্পদ নিয়ে কিছুটা আলোচনা করব, বিশেষ করে বনভূমি নিয়ে। হ্যাঁ, উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে আমরা বাংলাদেশের বনভূমিকে ৩ ভাগে ভাগ করব। আমি আবারও বলছি, উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিগুলোকে আমরা ৩টি ভাগে ভাগ করব। একটি হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, ২ হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা, ৩ হচ্ছে স্রোতজ বা ম্যানগ্রোভ। তো চলে আসো, আমরা আগে ক্রান্তীয় চিরহরিৎ নিয়ে কথা বলি। চিরহরিৎ, চিরহরিৎ মানে কি? হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ, অর্থাৎ চিরহরিৎ মানে চিরসবুজ। এই বনভূমিগুলোকে চিরসবুজ বনভূমি বলা হয়। কেন চিরসবুজ বনভূমি বলা হয়? আমি শুরুতেই বলি এই কথাটা। এই বনভূমিগুলো কোথায় আছে? বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যে জেলাগুলো, দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো কোথায়? চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এই যে জেলাগুলো, এগুলোতে যে বনভূমি গড়ে উঠেছে এগুলোকে বলছি আমরা ক্রান্তীয় চিরহরিৎ। এখন এগুলোকে ক্রান্তীয় চিরহরিৎ কেন বলা হয়? কারণ এই বনভূমিগুলোর উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য, একত্রে পাতা ঝরবেও না, একত্রে পাতা গজাবেও না, যে কারণে সারা বছর এই বনভূমিটা সবুজ দেখায়, যে কারণে এটাকে আমরা ক্রান্তীয় চিরহরিৎ বলে থাকি। আর এই বনভূমির আয়তন হচ্ছে ১৪,০০০ বর্গ কিলোমিটার। হ্যাঁ, বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে আছে, মেহগনি, জারুল, সেগুন, বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে। এখান থেকে দেখবা যে সিলেটের পাহাড়ে প্রচুর পরিমাণে বাঁশ ও বেত জন্মে, তারপরে কক্সবাজারে রাবার চাষ করা হচ্ছে, এগুলো এমসিকিউ এ আসে। তাহলে আমরা ক্রান্তীয় চিরহরিৎ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো হচ্ছে ক্রান্তীয় পাতা ঝরা সম্পর্কে, ক্রান্তীয় পাতা ঝরা বনভূমি সম্পর্কে। এই বনভূমিটা গড়ে উঠেছে বাংলাদেশের ঢাকার কিছু অঞ্চল, তারপরে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, এই জেলাগুলোতে ক্রান্তীয় পাতা ঝরা বনভূমি গড়ে উঠেছে। এখানকার পাতাগুলো ঝরে যায়, হ্যাঁ, আবার একটা সময় গজায়, যে কারণে ক্রান্তীয় পাতা ঝরা বলা হচ্ছে। এই বনভূমির প্রধান যে বৃক্ষটা সেটি হচ্ছে শাল, যে কারণে শাল গাছ প্রধান বৃক্ষ হওয়ার কারণে এই বনভূমিকে শাল বন বলা হয়। তবে বিশেষ একটা কথা, দিনাজপুর অঞ্চলে এই বনভূমিকে বরেন্দ্র বনভূমিও বলা হয়। তাহলে এই বনভূমিটার কিন্তু 3টা নাম, একটা হচ্ছে ক্রান্তীয়
পাতা ঝরা, একটি হচ্ছে শালবন, আর একটা আমরা জানলাম দিনাজপুর অঞ্চলে এটার নাম কি? দিনাজপুর অঞ্চলে এটার নাম হচ্ছে বরেন্দ্র বনভূমি। তাহলে আমরা ক্রান্তীয় চিরহরিৎ সম্পর্কে জানলাম, আমরা ক্রান্তীয় পাতাঝরা সম্পর্কে জানলাম, এবার জানবো আমরা হচ্ছে ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি সম্পর্কে। এই ম্যানগ্রোভ বনভূমির আয়তন 4103 বর্গ কিলোমিটার। এই বনভূমির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রের লোনা পানি ছাড়া এই অঞ্চলের বনভূমিটা জন্মায় না। জোয়ার ভাটার সময় জোয়ারের পানিগুলো কি হয়, এই বনভূমির মধ্যে প্রবেশ করে, মাটিগুলো ভেজা স্যাঁতসেঁতে থাকে, যে কারণে এই বনভূমির বৃক্ষগুলো জন্মায়। এই বৃক্ষগুলো কি কি আমরা জানি, সুন্দরী, গেওয়া, গরান, ধুন্দল ইটিসি। এই যে উদ্ভিদগুলো, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমির বৃক্ষ। এই হচ্ছে আমাদের আজকের এই অধ্যায়ের আলোচনা, অর্থাৎ বনভূমির। এখান থেকে তাহলে প্রশ্ন হওয়ার মতো জায়গা কোনটা? এই বনভূমির অংশটুকু। আর নদ নদী, নদ নদীর এখান থেকে কোনটা আসে? বিশেষ করে যে পানির অভাবের কারণ, এটা একটা। নদ নদীর সাথে জনবসতির সম্পর্ক, এটা একটা। আর আমি শুরুতেই যে নদ নদীগুলো সম্পর্কে বললাম, ওগুলো হচ্ছে এমসিকিউর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অধ্যায়টি আমার ক্লাস দেখার পরে তোমরা পড়ে ফেলবে এবং ছোট ছোট ইনফরমেশনগুলো আমি যেগুলো বললাম এগুলো মনে রাখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।